বিয়ের ৩ মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পর আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয়, তবে এবার সব কিছু গুটিয়ে নিয়েছে। আমি আর আমার অনাগত সন্তান একসাথে ৩ জনে পাড়ি দিব ইতালিতে। বাচ্চা এখনও হয়নি, মাতৃগর্ভে আছে। আমি ৮ মাসের প্রেগনেন্ট। সামনের মাসে ডেলিভারি তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে। এখন বাপের বাড়িতে আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশ। নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িটা খালি খালি লাগতো, তাই বাবার বাড়িতে থাকা স্বস্তিদায়ক মনে হলো। তার আসার খবর শুনে গতকাল শ্বশুরবাড়ি যেতে চেয়েছিলাম, সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার দরকার কি, শুধু এক রাত বাড়িতে কাটাবো, তারপর তোমার কাছে চলে আসব, ওখানে বেশি সময় থাকবো। যে যতই বলুক, আমার এই ছটপটানি যে টের পাচ্ছে না, শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে। আমি এক রাতও অপেক্ষা করতে পারছি না, তাকে কাছে পেতে চাই, জড়িয়ে ধরতে চাই। সে আমার শহরে আছে, অথচ আমার পাশে নেই। এই ভাবনাটা মনটা আরও ধুকপুক করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। প্রথম আসা, গভীর স্পর্শ করা, হাত ধরা, আর কত কি। আপনা আপনি লজ্জায় মুখে এক চিলতে হাসি ফুটল। মিটমিট করে হাসলাম, ভিডিও কল করলাম তাকে, বললাম আর সহ্য হচ্ছে না আমার, পাখি হয়ে উড়ে আসো। সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে এসেছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমাতে দাও প্লিজ। ছাড়তে মন চাইছিল না তাকে, তবুও কল কাটলাম। সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নেব। তখনই পেটের মধ্যে পুচকেটা মোচড় দিয়ে উঠল। ওকে হাত ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বললাম, জানো শোনা, তোমার আব্বু এসেছে। কাল তো প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে, তুমি টেনশন টের পাবে তো, চিনতে পারবে তো তোমার বাবার স্পর্শ, জানো। তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা রাজপুত্রের সঙ্গে। মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বলল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া। তারপর মিটিমিটি হেসে বলল, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনে দেখা। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে গিয়ে হাতে ভর নিয়ে চেয়ারে বসলাম। শরীর এত ভারী হয়ে উঠছে যে হাঁটা চলা বসা ওঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকমের ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবার রান্না হয়েছে, ঘ্রাণের বাড়িটা মই মই করছে। বড় বড় ভাই বাজার থেকে বড় বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস, আরও কত কি এনেছে। বাড়ির জামাই এসছে বলে কথা, কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করছে, অথচ ওর কোনো কল পেলাম না। মন খারাপ করিনি। অনেকদিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে এসেছে, হয়তো আলাপে ব্যস্ত। এই ভেবে আমিও আর কল করিনি। 11টা থেকে ভাবি হালকা গরম পানি দিয়ে বললো গোসল করে কমফোর্টেবল একটা প্রেগনেন্সি ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক। আয়নায় নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে। দুপুরে 11টায় নিশানের এখানে এসে লাঞ্চ করা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরে রিসিভ হলো। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 2টো পার হয়ে গেলেও নিশান এখনও আসেনি। কল করছে একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আবার মুখ নিভে গেল। দুনিয়ার যত রকম বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে গেল। আমার বেহাল অবস্থা থেকে মা আমাকে ধরে বসালেন, বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা থাকে, জ্যাম থাকে, সব সময় সময়ও যায় মাঝে মধ্যে। টেনশনের কিছু নেই, তো শাশুড়িতে বলেছে চলে আসবে দেখিস। না, মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে এশার নামাজ হতে লাগলো, তার খোঁজ নেই এখনও। শ্বশুরবাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ পাচ্ছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেল, আমার দেবর শ্বশুর সহ ওখানকার অনেক লোক, সবাই একজোট হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনী উচ্চ পদে আছেন, তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট পৌঁছেছেন। আমি নামাজ পড়লাম, নামাজে বসে কাঁদতে আছি, কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ আমার স্বামী সকল ধরনের বিপদ থেকে রক্ষা করতে। সে সেখানেই থাক, তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতে প্রেগনেন্ট, তার উপর মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো না। সবাই ঘিরে আছে, পজিটিভ বোঝাচ্ছে আমাকে, টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তে আছে। কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়ছি। হাই প্রেশার হয়ে গেছে। ডাক্তার কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলছে। আমি
সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি, ঘুম না আসলেও জোর করে তো আর ঘুমাতে পারবো না। আমার স্বামী হুট করে উধাও, এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে, ভাইয়েরা এখনও কেউ বাড়ি ফিরেনি। এদিকে ভোর 4টা বাজে, মা সজাগ ছিলেন এতক্ষণ। একটু আগে ওনার চোখ লেগে গেছে, ছোটো বোনও পাশে ঘুমাচ্ছে, শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছেন। ভাবিকে বললাম, আরেকবার কল দাও ভাবি, দেখো ভাইয়া কি বলেন। কোনো খবর পাওয়া গেল নাকি? ভাবি কল করলেন, ভাইয়া কি বলছে জানি না। ভাবি উঠে বাইরে চলে গেলেন। ভাবি চলে যাওয়া দেখে আমার মনে কু ডাকছে, সন্দেহ লাগছে। আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম, দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি কথা বলছেন আস্তে আস্তে, আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই প্রস্রাবের বেগ পেলো প্রচুর, ওয়াশরুমে ঢুকলাম। তখনই মা ডাকলেন, সুমাইয়া তুই কই? আমি জবাব দিলাম, আমি ওয়াশরুমে আছি। মিনিট দুয়েক পর বের হয়ে দেখি মা রুমে নেই। বারান্দায় বের হলাম, দেখি ভাবি আর মা অন্য রুমে ফিসফিস করে কথা বলছেন। তাদের এই সময় লুকোচুরি দেখে আমার ভয় বাড়ছে। কী এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছেন? শুনতেই হবে আমার। আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ার এই অবস্থা, যদি সে শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থা কী হবে বুঝতে পারছেন? কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পর মতো এক ঝাঁকুনি কেঁপে উঠল। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে। সব কিছু অন্ধকার লাগছে, নিজেকে আর স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম। মাথা ঝিনঝিন করছে, চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে কষ্ট হলো। খুব আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে চমকালাম। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়লো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরপড়িয়ে ওঠার চেষ্টা করতে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো, পেটে হাত দিয়ে আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো। রুমে জিজ্ঞেস করলাম, আমার মা কই, আমার বেবি কই? নার্স বলল, আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই এখানে আছে। আর আমার বাচ্চা পেট খালি কেন আমার? নার্স চুপ থাকলো। আমি হালকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করে পারল না। চেঁচিয়ে উঠলো, রোগীর লোক কই, পড়ে যাবেন তো। আমি চিৎকার করলে বললাম, মা। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন, তুমি উঠছো কেন? আমার ছেলে কই ভাবি? সে আছে, তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো হাতে রক্ত বেরোচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছেন, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, মা তাকে আমার কাছে এনে দাও। তাকাও না মা, আমার দিকে তাকাও, মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ। আমি টের পাচ্ছি কাঁপছে শরীর। কী হয়েছে মা, খুলে বলো, আমাকে টেনশনে রাখো না। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুম। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোর পড়ে গিয়েছিলে, ভিতর থেকে বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারির ডেট নিকটে হওয়ায় আগেভাগে প্রসবের প্রক্রিয়া শুরু করে যায়। হাসপাতালে নেওয়ার আগে বাচ্চার মাথার নিচের দিকে নেমে আসে। তোমার অমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় প্রচণ্ড চাপ পড়ে, অনেক রক্ত যায়। তুমি তখন অজ্ঞান ছিলে। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। বাচ্চাকে আইসিইউতেও রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছে। ঘণ্টাখানেক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথরের মতো হয়ে বসে আছি, বুঝতে পারছি না আমার সাথে কী হচ্ছে না হচ্ছে। টাল খেতে লাগলাম মাথা। সবাই আমাকে ঘিরে ধরলো, আবার পানি খাওয়ালো। মা পাগল হয়ে ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন। আমি স্থির থাকতে পারছি না। মাকে বললাম, আমার কিছু হবে না, আমার পোড়া কপাল। পোড়া কপাল যাদের, তাদের কিচ্ছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, উঠো, ধরো আমাকে। মা আর ভাবি আমাকে বাচ্চাদের ওয়ার্ডে নিয়ে গেল। আমার কলিজা ঘুমিয়ে আছে অচেতন হয়ে। কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আসছে। পাশে একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকলেন জোরে। কাছে আসলেন, অনুরোধ করলেন, প্লিজ আরেকবার চেক করে দেখুন, হয়তো বেঁচে আছে। ডাক্তার না বলেনি, আমার কথা মতো দেখলেন, দুইবার চেক করলেন। তিনি বললেন, বাচ্চা আর নেই। আপনার জন্য আবারও দেখলাম। মন খারাপ করবেন না, আল্লাহর ইচ্ছে সব। মা জোরে জোরে কাঁদছেন। হাসপাতালে অনেক মানুষ জড়ো হয়ে গেছেন মায়ের কাছে। আমার বাবুর পায়ের কাছে মাথা নুইয়ে আমার ঠোঁট জোড়া তার পায়ে লাগিয়ে বসে আছি। চোখের পানিতে আমার বুক ভিজে গিয়ে ছিটে পড়েছে। মহিলারা আমাকে বুঝতে লাগলো, ছোট বাচ্চা মারা যাওয়া ভালো, কেয়ামতের দিন সুপারিশ করে বাবা মাকে জান্নাতে নেবে। তোমার ভাগ্য ভালো, আমি আল্লাহকে তোমার বাচ্চাকে ওনার কাছে নিয়ে গেছেন। কারো কথা আমাকে স্পর্শ করছে না। আমার ভেতরে যে অদ্ভুত ব্যথা হচ্ছে, সেটা আল্লাহ ছাড়া কেউ টের পাবে না। বাচ্চাকে বাড়ি নিয়ে যাব। আমি বললাম, আমার কোলে দাও। বাড়ি পৌঁছানো আগ অবধি সে আমার কোলে থাকুক। নার্স বললেন, আপনার শরীর ভালো না, ট্রিটমেন্ট চলছে, আমাকে হাসপাতালে থাকতে হবে।
আমি কারো কথা শুনিনি। মাকে বললাম দরকার হলে পরে আসবো, তবু আজ থাকবো না হাসপাতালে। মরলে মরবো, তাও থাকবো না। বাবা ভাই মিলে আমার ওষুধ নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে আসলাম। সারা রাস্তা ছেলেকে আমার কোলেই রাখলাম, বুকের সাথে বুক জড়িয়ে চুমু খেলাম। গাড়ি থেকে নামলো, মা বললেন, আমার কাছে একটু দে সুমাইয়া, আমি একটু সোনাটাকে বুকে জড়িয়ে রাখি। আমার সাথে যে কাল রাতে থেকে এত কিছু হয়েছে তা নিশানের বাড়ি কেউ জানে না। রাগে আমাদের বাড়ির তাদের কেউ জানায়নি। অবশেষে হয়তো ভাবি জানিয়েছে বাচ্চার খবর। শ্বশুরি, ননদ, শ্বশুরসহ আরও কয়েকজন এসেছে ওখান থেকে। শ্বশুর একবার বলেছেন আমাদের বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবর দেই। কথাটা আমার কানে আসতে সারা শরীর আগুন ধরে গেল আমার। গলা উঁচু করে বললাম, ও আমার ছেলে, আমার পেট থেকে হয়েছে, এটাই ওর বড় পরিচয়। ওর বাবা নেই, বাবার বাড়ির কেউ নেই। আমার ছেলের কবর আমার বাবার বাড়িতে হবে, আমার চোখের সামনেই থাকবে, এটাই শেষ কথা। তারা কেউ আর কিছু বলেনি, চুপ থাকলেন। শাশুড়ি আমার কাছে অনুনয় করলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন, কাঁদলেন। ছেলের জন্য তো তাকে আর তার পরিবারকে অন্য কাউকে দোষ দিতে পারে না। ছেলেকে কবর দেওয়া হলো। হাসপাতাল থেকে বাড়ি এনে কবর দেওয়া পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, কান্না করিনি। কিন্তু তাকে যখন কবরে দিয়ে সবাই বাড়ি আসলো, তখন আকাশ গাছগাছালি ভেঙে চুরে বৃষ্টি নামলো ধরণীতে। চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল। আমার চোখ ঝাপসা হয়ে এলো, সব খালি খালি লাগতে লাগলো। যার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় ছিলাম, যাকে কোলে পিঠে করে আদরে মানুষ করতাম, হেসে খেলে দিন যেত, সে আজ আমার কাছে নেই। একটা বিড়াল পুষলেও তার প্রতি মানুষের মায়া হয়, আর যাকে 9টা মাস গর্ভে যন্ত্রণায় গর্ভে বড় করলাম, সেই মানে আজ আমার আর পেটে নেই। বড্ড খালি খালি লাগে পেটটা। পেটের চারপাশে হাত বুলিয়ে এক হাত শক্ত করে ধরে মুখে ওড়না গুজে চিৎকার করতে লাগলাম। এত অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল, কেন আমাকে আল্লাহ নিলেন না? আমি বেঁচে কিভাবে থাকবো সামনে? এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব? আমাকে পরদিন হাসপাতালে নেওয়া হলো। সেখানে অনেক দিন থাকার কথা থাকলেও দিন কমিয়ে নিয়ে আসি। বলি বাসায় ভালোভাবে ট্রিটমেন্ট করব। বাসায় থাকার মূল কারণ, বাড়ির পশ্চিম দিকে আমার ছেলের কবর। আমি সেটা রোজ কয়েকবার দেখি, রোজ রাতে তার জন্য কাঁদি। নিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। জানোয়ারকে সামনে পেলে জ্যান্ত মেরে ফেলতাম আমি। এক আস্ত খুনি সে, তাকে পুলিশে ধরিয়ে শান্তি না দিলে আমি শান্তি পাবো না। অমানুষটার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই। তার কথা তো বলাই হয়নি। আমার ছেলে মারা যাওয়ার পরদিন তার সমস্ত তথ্য গেছে কক্সবাজারে একটা হোটেলে উঠেছে মেয়েটাকে নিয়ে। অলরেডি বিয়ে করেছে তারা। মেয়েটার বাড়ি তার আর আমার বাড়ির ধারে গেছে। তাদের না সম্পর্ক নাকি বিয়ের আগের থেকে। বিচ্ছেদ হয়তো ওর মাঝখানে, তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল। অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পারে বিয়ে করেছে। মেয়েটার প্রতি যত রাগ হলো প্রচুর। যদি হাতের সামনে পাই তাকে শেষ করে দেব আমি। তোদের এত ভালোবাসা কোথায় থাকে রে? কি সুন্দর করে তোরা মানুষটাকে শেষ করে ফেলিস। মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। জানে একজন বিবাহিত, তবু বিয়ে করে। যতই আগের প্রেমিক হোক না কেন, নষ্টামি। দুদিনের মধ্যে চাচা তাদের গ্রেপ্তার করান। একজন বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এর জন্য নিশানের 1 বছর জেল আর টাকা জরিমানা হয়। আমার পক্ষ থেকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেওয়া হয়। যেদিন তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়, সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই, চাচা, বাবা আর ভাইয়ের সঙ্গে। পুলিশ অফিসারকে বলি, আমার একটু কথা আছে, একটু দাঁড় করানো দেয়। চাচা থামাতে বললেন, অফিসার থামিয়ে দিলেন। নিশান এক পলক আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে। আমি পায়ের জুতো খুলে 2 হাতে দুজনকে এলোপাথারি মারতে থাকি। ভাবি আমাকে টেনে সরান। আমি চিৎকার করে বলি, চাচা, ওদের অতটুকু শাস্তি দিবেন যতটুকু আমি পাচ্ছি। আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটা দিবেন। যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেরে ফেলবেন। আদালতে মেয়েটার বিচার হবে কিনা জানি না। ওরে আমার কাছে ছেড়ে দিন। থাপ্পড় আর লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি। ভাবি টেনে সরান, হাঁপাতে থাকি আমি, জোরে নিঃশ্বাস নেই। দিন মাস গড়িয়ে যায়, আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে। না, নিশানের জন্য আমার খারাপ লাগে না, কখনো আমার কলিজা কাঁদে না। কাঁদে আমার বাচ্চার জন্য। হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মারা না যেত, যার কারণে আমার সব শেষ। সে আমার কাছে আস্ত একটা জানোয়ার, এর থেকে বড় পরিচয় আর কিছু নেই। আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছি, কারোর সাথে বেশি কথা বলি না, আগের মতো হাসি না। একজন বেঈমান আমার কাছে সব কেড়ে নিয়েছে। এখন সে জেলে, মেয়েটা কই জানি না। তাদের তালাক হয়নি এতটুকু জানি, সাজা হবে, বের হবে, দুটো মিলে সংসার করুক, আমার কিছু যায় আসে না। আমি তার কোনো খবর রাখি না। তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয়, সে কেন আমার সঙ্গে এমন করলো? সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে, আগলে রেখেছে, কেয়ার করেছে।
তবে এত যত্ন করে কিভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসাব মেলে না। জীবনে এত কঠিন সময় পার করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। ধুকে ধুকে মরছি রোজ। নতুন করে বাঁচতে চাই। আগের আমি হতে চাই। হাসি খুশি দিন ফিরে পেতে চাই। হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম এ শহরে আর থাকবো না। বাংলাদেশও না, পাড়ি জমাবো এবার সাত সমুদ্রের ওপারে। ফ্রান্সের প্যারিসে আমার বড় বোন, তার মেয়ে আর জামাই থাকে। দুলাভাইয়ের নিজস্ব ব্যবসা আছে সেখানে। আমি সেখানে যাব। ভিন্ন জায়গায় গেলে হয়তো আমার আগের আমিকে একটু হলেও খুঁজে পাবো। নতুন করে সব পেছনে ফেলে বাঁচতে হবে। নিশান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন ঠকে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো। পারতে হবে আমাকে। পাসপোর্ট অলরেডি আগের থেকে করা আছে আমার। বাবাকে বললাম আমার সব কিছু রেডি। আপুর সঙ্গে কথা বলে আমি প্যারিস যাব। দয়া করে আর কেউ বাধা দিও না। আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো। আপা দুলাভাইয়ের মাধ্যমে লং স্টেজে ভিসা হয় আমার হাতে। হাতে পাওয়ার 1 মাসের মধ্যে ফ্রান্সে পা রাখি। সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে জব নেই দুলাভাইয়ের মাধ্যমে। মূলত সবসময় কাজের মধ্যে ব্যয় করতে চাই। ঘটে যাওয়া ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে, আর পড়লেও তার প্রভাব তেমন পড়ে না। সব ফোকাস যেন কাজেই থাকে। সময়টা ভালোই কাটছিল। ভালো সময়কে আরও ভালো রূপ দিতে আমার জীবনে আগমন হলো। সেও ওখানে একটা কোম্পানিতে জব করে। আমাকে কফি শপে দেখে একদিন, তারপর 1 সপ্তাহ একই কফি শপে আসে। আমাকে একদিন ডেকে বলেন আমাকে বিয়ে করবে। আচমকা এমন কথায় আমি তাজ্জব বেনে গেলাম। রাগ হলো কিঞ্চিত। পুরুষদের প্রতি নিজের অজান্তে কেন জানি একটা রাগ চলে এসেছিল ভেতর থেকে। তাই কোনো ছেলের এত মাখামাখি কথাবার্তা একদম সহ্য লাগে না। কিন্তু ছেলেটা রোজ আসতে লাগলো কফি শপে। এক দৃষ্টিতে দেখতেই থাকে আমাকে। অস্বস্তি ফিল হয় আমার। সহ্য করতে না পেরে সরাসরি একদিন বলেই দিলাম, আপনি কফি খেতে আসেন নাকি মেয়ে দেখতে আসেন? সে একগাল হেসে বলল, আপনাকে দেখতে এসি। কোনো সমস্যা? ফিরে কিছু বলা না পেয়ে সেখান থেকে সরে যাই। দুলাভাই আর আপাকে বিষয়টা জানাই। দুলাভাই সরাসরি তার সাথে কথা বলেন, আমাকে ডিস্টার্ব করতে না বলেন। সে দুলাভাইকে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। দুলাভাই বিয়ের কথা শুনে দুলাভাই আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে সে তাও বিয়ে করতে চায়। দুলাভাই আর আপার সাথে তার একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমি তখনও এড়িয়ে চলি। নতুন করে পুরুষের সাথে জড়াতে চাচ্ছিলাম না। কফি শপে আসা যাওয়া সে কমিয়ে দিল। সপ্তাহে 2 দিন আসে। তার যাতায়াত এখন বাসাতেই হয়। দুলাভাইয়ের সাথে ভালো বন্ধুত্ব তাই। আমি তেমন সামনে পড়ি না। সে দুলাভাইয়ের বাসার পাশেই বাসা নেয়। এক সকালবেলা হাঁটতে বেরিয়েছি। খোলা বাতাসে নিরিবিলি রাস্তায় হাঁটছি। দূরে ছেলেমেয়েরা জগিং করছে। গাছের ডালায় দুটো পাখি টুকটাক করছে। সে জায়গায় থেমে গিয়ে অবাক চোখে তাদের দেখছি। কি যে সুন্দর লাগছে। জোড়ায় জোড়ায় সবাইকে ভালো লাগে। কথাটা শুনে চমকে গেলাম আমি। খানিক ভয়ে পেলাম। বুকে থুতু দিয়ে পিছনে তাকিয়ে দেখে স্তব্ধ হয়ে গেলাম। দুহাত মুষ্টিবদ্ধ করে একগাল হেসে দাঁড়িয়ে আছে ওই লোকটা। নাম রোশন। দুলাভাইয়ের কাছে শুনেছি। আমার আনইজি ফিল হচ্ছে। এত সকালে এই লোক এখানে? রাস্তা প্রায় ফাঁকা। সে কি আমাকে ফলো করছে? হেঁচকি উঠলো আমার। শক্ত হয়ে বললাম, আপনি আমার পিছন পিছন আসছেন কেন? কবে ছাড়বেন এসব পাগলামি? ক্লিয়ার কথা শুনেন, কোনো অনুভূতি নেই আমার। আমি আপনার সঙ্গে কখনো প্রেমে জড়াবো না। দয়া করে আমার পিছু ছাড়েন। আপনি এরকম করলে আমি বিব্রত বোধ করি। আমি তো প্রেম করতে চাই না, বিয়ে করতে চাই। বিয়ের পর প্রেম করব। একজনের কাছে ঠকছে বলে অন্যজনকে শাস্তি দেবে কেমন? আমি তোমাকে চাই। চাই মানে চাই। বিয়ে আমার না হলে আমি নিজেকে শেষ করে দিব। প্রচণ্ড বিরক্ততে চোখ মুখ কুঁচকে তাকালাম তার দিকে। পাগল হয়েছেন? হ্যাঁ, পাগলই। তারপর সে মুখ মলিন করে বলল, দয়া করে মেনে নাও। আজ কতদিন ধরে তোমাকে চেয়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। আমার কষ্ট হয় খুব। একবার আমার হয়ে দেখো, কত ভালো রাখি তোমায়। দুঃখ তোমায় ছুটেও পারবে না। প্লিজ সুমাইয়া, মেনে নাও। আমি কোনো কথা না বলে চলে আসি। চলে আসলে কি হলো? তার কথাগুলো কানে বাজছিল খুব। যতই বলি পুরুষের প্রতি আগ্রহ উঠে গেছে, তবুও আমার অবচেতন মন কেউ আমাকে ভালোবাসুক, যত্ন রাখুক, আগলে রাখুক, নতুন করে হাসি খুশি থাকতে শেখাক। ভালো থাকতে কে না চায়? আমিও চাই। শুধু বিশ্বাস করতে কষ্ট হয়। তার প্রতি আস্তে আস্তে ফিলিংস আসতে শুরু করলো। তবুও পাত্তা দেয়নি। সেও পিছু হাঁটে না। সেম এনার্জি নিয়ে আমাকে চাইতে থাকে। আপা অনেক বুঝালো আমায়। মাকে ফোন দিয়ে বলল আমাকে বুঝাতে। সবাই বুঝাইলে যাতে রাজি হই। এভাবে চলতে থাকলো একটা সময়। আমিও সায় দিই। ভাবলাম নতুন করে আর একটা সুন্দরভাবে বাঁচার চেষ্টা করে দেখি, হয়তো সুখ আসবে। সবাই তো আর ঠগায় না। তার পরিবার খোঁজ নিলেন দুলাভাই। বলল বাবা মা নেই, শুধু একটা বোন আছে বিবাহিত। তার সাথে সে কথা বলিয়ে দিল। তার দেশের বাড়ি সিলেট আর আমার দেশের বাড়ি বরিশাল, অনেক দূর। ছেলেকে দেখে সবার ভালো লেগেছে। আপা দুলাভাইয়ের ভিতর সে ততদিনে অনেক জায়গা করে নিয়েছে। তাই তাকে বিশ্বাস করে বোনের সাথে ফোনে কথা বলে সব ঠিক করা হলো। বাড়িতে আর যায়নি। বিয়ে হলো প্যারিসে। ছোট্ট আয়োজনে বিয়ে সম্পন্ন হলো।
বিয়ের পরবর্তী সময় এত সুন্দরভাবে কাটতে লাগলো যা বলার বাইরে। সে এত মুগ্ধ হয়ে আমাকে দেখে, আমার লজ্জা লাগে, এত ভালোবাসা, এত কেয়ার, যা দেখে আমি অবাক হয়ে যাই। ভেতরে খুশি ভরে ওঠে, হাসি আর ভাবি মানুষটাকে ফিরিয়ে দিলে কত কিছু মিস করতাম। এত যত্ন ভালোবাসা আর কোথায় পেতাম। সে আমাকে নিয়ে রোজ ছুটির দিনে অনেক বড় জায়গায় ঘুরে, খুব ভালো গান গায় সে, আমার কোলে মাথা রেখে গান শোনে, রাতে গান গেয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়ায়। সবসময় মনে হতো দুঃখের পরে বোধহয় সুখ। আমার কপালে এত সুখ, হাজার শুক্রিয়া আল্লাহর দরবারে। দিন ভালোই কাটে আমার, সময় ভালো যাচ্ছে, রাজরানীর মতো আছি আমি। নিশানকে একটা বার দেখাতে ইচ্ছে হয়, বলতে ইচ্ছে হয়, দেখো ছুঁড়ে ফেলে দিয়েছিলে আমায়, সেই আমাকে কেউ কত যত্ন করে ভালোবাসা দিয়েছে, ইম্পর্টেন্স দিচ্ছে। তুমি বেইমানি না করলে এত ভালোবাসা আমি কোথায় পেতাম। বছরখানেক পর সে দেশে ফিরতে চাই, আমি আসবো কি না জিজ্ঞেস করলে আমি জানাই তুমি যাও, আমি আরও কয়েকদিন পর আসবো। সে দেশে আসে, আমার ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে তাকে ছাড়া। কষ্ট হয় তার সাথে না এসে ভুল করলাম এমনটা মনে হতে লাগলো। খারাপ লাগলো খুব বেশি যখন দেখলাম সে দেশে গিয়ে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়ে বলে দিলে একবার বা দুবার, তাও অল্প সময়। মন ছটপট করতে লাগলো আমার, আজে বাজে কত কিছু মনে আসতে লাগলো। তবুও সে যখন কথা বলে তখন সব উধাও লাগে, কারণ খুব সুন্দর করে কথা বলে, যত্ন করে বলে। তার কথা শুনলে আমি ফিল করি সে আমাকে ভালোবাসে। সময় কম দিচ্ছে কেন জিজ্ঞাসা করে বলে, জমি জমার মামলা চলছে, আরও কত কিছু, এজন্য সময় হচ্ছে না। দিন দিন সময় আরও কমতে থাকে, আমি ছটপট করতে থাকি। মন খারাপে একলা বিকেলে তাকে মনে পড়ে, কিন্তু চাইলেই পাই না। এসব পীড়া দিচ্ছিল খুব, আর সহ্য করতে না পেরে আপাকে বলি আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি আর থাকবো না, নিশ্চয় রোশনের কিছু হয়েছে, নয়তো এমন করতো না আমার সাথে। সব কিছু ঠিক করে 1 মাসের ব্যবধানে বাড়ি এসে আমি রোশনকে জানাইনি যে আসছি। বাড়ি এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেই, মুগ্ধ হয়ে দেখি পুরোর বাড়ি। ছেলের কবরের পাশে গিয়ে চুপচাপ খানিক দাঁড়িয়ে থাকি। তার কবরে আমের আঁটি ফেলে রেখেছিলাম, সে গাছটা অনেক বড় হয়েছে। বাতাসে গাছের ছোট ছোট পাতা আর ঘাসের পাতা নড়ছে, দেখতেই ভালো লাগছে। মুগ্ধ হয়ে দেখছি, পাতা নড়লে দেখলে আমার মন পাড়ি দিচ্ছে সে ওই জগতে। যত দাঁড়িয়ে থাকবো তত মন মেজাজ খারাপ হবে, তাই আর দাঁড়িয়ে বাড়ি যাই। মা ভাবির সাথে এতদিনের জমা গল্প করি। ওই দিন রাতে জানাই রোশনকে আমি দেশে আসছি, তুমি এসে নিয়ে যাও আমাকে, নয়তো পুরো ঠিকানা দাও, ভাইয়াকে নিয়ে আসবো। সে বলল বাড়িতে মামলা চলছে, এটা শেষ হোক, তুমি এসো না, আমি আসবো। মানলাম তার কথা। সে আসলো 2 দিন পর, থাকলো 1 সপ্তাহ। অনেক ঘুরলাম তাকে নিয়ে। বললাম বাড়ি কবে নেবা, বাড়ি যেতে চাই, নয়তো পরে ছুটি ফুরিয়ে যাবে। বললো শীঘ্রই নিব, এটা সমাধান হোক জানিয়ে দেবো। আমাকে যেতে হবে লক্ষ্মীটি, বুঝতে পারছো কত ঝামেলা বাড়িতে। সব ঠিক করে তোমাকে এসে নিয়ে যাব, ঘুরবো কয়েকদিন। তার কথা আচ্ছা বললাম, তবু জানি না কেন ভেতর থেকে একটা খটকা লেগেই থাকলো। তার দেশে আসার পর থেকে আমার এমন লাগছে মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। তার উপর জেলা উপজেলা সব জানি, কখনো যাওয়াই হয়নি ওখানে, তাই ক্লিয়ার হতে চিনি না। সাহস করে বসলাম ওখানে, তাকে না জানিয়ে যাব। ছোট ভাইকে নিয়ে সিলেটে নাইট গাড়িতে উঠলাম। ভাবলাম সিলেটে নেমে তার কাছে কল দিয়ে সারপ্রাইজ দেবো, আর কোন গ্রামে বাড়ি সেটা জানবো। সারা রাত জার্নি করার পর ভোরে সিলেটের কদমতলিতে নামিয়ে দিল আমাদের। দেশে এই প্রথম লং জার্নি করলাম, শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। ভাইকে নিয়ে একটা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। স্বামীর কাছে যাচ্ছে, শ্বশুরবাড়িতে এই প্রথম যাচ্ছি, একটু পরিপাটি না হয়ে গেলে খারাপ দেখায়। সকাল সকাল মানুষের আনাগোনা একটু কম। হোটেলে নিরিবিলি একপাশে গিয়ে মুখে একটু ফেস পাউডার, চোখে কাজল, হালকা লিপস্টিক দিয়ে ঠোঁটে চুল ঠিক করলাম। রোশনের কাছে কল করলাম কয়েকবার, রিসিভ হলো না। ভাবলাম ফোন সাইলেন্ট করে হয়তো ঘুমাচ্ছে। সিলেট থেকে কালীগঞ্জ বাজারে নেমে তাদের বাড়ি যেতে হয়, এইটুকু জানি। শুধু গ্রামের নামটা জানি না, সম্ভবত ওই বাজারের পাশেই হবে। কাউকে জিজ্ঞাসা করার আগে দেখি বাস স্ট্যান্ড থেকে কালীগঞ্জ বলে ডাকছে। উঠে পড়লাম ভাই আর আমি। গাড়ি এখনও খালি, দূর দূরান্তে লোকজন, যারা বাইরে থেকে এসেছে তারাও 1-2 জন করে উঠছে। আমি আর ভাই একটা সিটে বসা ছিল, তখন হেল্পার ভাইকে তুলে দিয়ে অন্য সিটে বসিয়ে একটা সিঙ্গেল মেয়েকে আমার পাশে বসালেন। আমি জানলার বাইরে তাকিয়েছি, দেখছি নতুন শহরটাকে। পাশে বসা মেয়েটা কতক্ষণ আমার দিকে সিলেটি ভাষায় কী একটা বলল, আমি বুঝতে পারিনি। ফিরে শুদ্ধ ভাষা বলল, আপনি কি বললেন আমি বুঝিনি। তখন সে এসে বলল, ও আপনি তাহলে নন সিলেটি। আমি আরও সিলেটি মেয়ে ভেবে এই ভাষায় কথা বললাম। আমি মুচকি এসে ফের বাইরে চোখ দিলাম। রোশনের কাছে যাচ্ছি, আমার ভেতরে খুশি লাগছে, আবার কেমন জানি অদ্ভুত ফিল হচ্ছে, মিশ্র এক অনুভূতি, নিজেই বুঝতে পারছি না এর অর্থ। ফোন চেক করছি বারবার, রোশন কল দিল কিনা। মেয়েটা আবারও প্রশ্ন করল, আপু আপনি কোন ব্র্যান্ডের কাজল ইউজ করেন। আচমকা এমন প্রশ্নে চমকে উঠি আমি, হাসি পাই। অদ্ভুত মেয়ে,
প্রথম দেখে কেউ এসব প্রশ্ন করে হেসে তাকায় ওর দিকে। সে বলে, আসলে চোখ দুটো এত সুন্দর লাগছে তো, কাজলটাও নিখুঁত, কালো চকচক করছে। আমি কাজল পছন্দ করে খুব দেই, তাই জিজ্ঞাসা করা। নাম বললে আমি এই কাজল কিনবো। আমার কাজলটা কোলসাল ব্র্যান্ডের। বাসা কোথায় আপনার, আর কোথায় বা যাবেন? বুঝলাম মেয়েটার সঙ্গে কথা না বলে এরকম প্রশ্ন করতেই থাকবে, তার চেয়ে বরং কথা বলাই যাক। বললাম বরিশাল থেকে আসছে। কেন, কোথায় যাবেন? কোনো প্রশ্ন রাখেনি সে। আমিও কেমন ফ্রি হয়ে গেলাম, তাকে সব বললাম। সে শুনে তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। আমার দিকে বলে, আল্লাহ গো, এত সাহস আপনার, এত দূর থেকে খুঁজে খুঁজে চলে আসছেন। কালীগঞ্জ বাজার আমাদেরও বাজার, আমার বাড়ি ওখানে। কোন গ্রাম বলুন তো, আমি চিনতেও পারি। জানলাম কোন গ্রামে এখনও শিওর না, তার থেকে শুনে বলবো। ওকে, আবার কল দিয়ে দেখেন ভাইয়াকে। মেয়েটার কথা মতো আবার কল দিলাম। সকাল 8টা বাজে। 3বার রিং হলো। রোশন ফোন তুললো। ঘুম জড়ানো কণ্ঠে বললো, হ্যাঁ বেবি বলো, কেমন আছো, কী করছো? হেসে বললাম, সারপ্রাইজ আছে তোমার জন্য। কী সারপ্রাইজ? আগে বলো তোমাদের গ্রামের নাম কি? হঠাৎ গ্রামের নাম কেন? আরে বলো না, বলছি তো সারপ্রাইজ। না না, বললে বলবো না, আগে বলো কী সারপ্রাইজ। দেখলাম এরকম করলে বলবে না, সরাসরি বলেই দিলাম। আমি তোমার বাড়ি এসেছি, সিলেট থেকে নেমে কালীগঞ্জের গাড়িতে বসে আছি। গ্রামের নাম বলো, ওখানে গিয়ে চলে যাবো। না না, আমি যাব না, প্রথমবার যাচ্ছি। নিচ থেকে গেলে কেমন দেখায়? বাজারে বসে থাকো, তুমি এসে নিয়ে যাও। কি বলে সে উঠল, কণ্ঠে যেন বজ্রপাত। তুমি আগে বলবে না তুমি আসছো? না জানিয়ে কেউ এত দূর আসে? আমি নিঃশব্দ হয়ে গেলাম। ভেবেছিলাম আমার আসার খবর শুনে সে খুশি হবে, এখন দেখে উল্টো রাগ দেখলো। সে বলল, তুমি বাজারে এসে দাঁড়িয়ে থাকো, আমি এসে নিয়ে যাব। ওকে বলে ফোন কেটে দিলাম। যতক্ষণ কথা বললাম মেয়েটা আমার দিকে তাকিয়ে ছিল, মনে হচ্ছিল কী বলছি সেটা খেয়াল করছিল। জিজ্ঞাসা করলো, ভাইয়ে কী বললেন? সে বলল বাজারে গিয়ে দাঁড়াতে, সে এসে নিয়ে যাবে। আচ্ছা, যেহেতু উনি আমার এলাকার মানুষ, হয়তো আমি চিনতে পারি। ওনার নাম কি? রোশন। রোশন ওনার নাম? মেয়েটা ঠোঁট দিতে বলে, চিনলাম না, অন্য কোনো নাম আছে? না, এটাই তার নাম। ওনারকে একটু দেখতে পারি? ওনার ছবি? নিশ্চয়। আমি রোশন আর আমার একসাথে তোলা ছবিটা দেখালাম। মেয়েটার দিকে তাকিয়ে ছবিটা দেখে হঠাৎ চোখে আমার দিকে তাকালো। আমি চোখে চোখ রেখে জানতে চাইলাম কী হলো। সে হঠাৎ বিষম খেলো, মুখটা কেমন যেন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কী হলো আপু? হেসে বলে, কিছু না, অনেক সুন্দর পিক তো, অবাক হয়ে গেছি দেখে। আরও থাকলে আরও দেখান। আমি তাকে অনেক ছবি দেখালাম। চঞ্চল মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। হাসছে, কিন্তু মনে হচ্ছিল সে জোর করে। 3 ঘন্টার ব্যবধানে গাড়ি কালীগঞ্জ বাজারে এসে থামলো। গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আসলে যাত্রাপথের সঙ্গী ভালো হলে সময় যেন উড়ে যায়, যাত্রা হয়ে যায় আনন্দময়। মেয়েটা বলল, আমি আর নামি, এই নিন আমার নাম্বার। এত দূর থেকে এসেছেন, অচেনা জায়গায়, দরকার হলে কল করবেন। আর সমস্যা হলে একবার আমার বাড়িতে ঘুরে যাবেন, কেমন? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। একসাথে গাড়ি থেকে নামলাম। মেয়েটা চলে গেল। শেষ মুহূর্তের আচরণটা একটু অদ্ভুত ঠেকালো। হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম মেয়েটা তো শুরু থেকে অদ্ভুত। রোশনকে কল করলাম, কয়েকবার রিং হওয়ার পর দেখলাম ফোন সুইচ অফ। হঠাৎ অদ্ভুত লাগতে শুরু করলো সব কিছু। আবার মনে পড়লো সে আমাকে এত ভালোবাসে। সে আমাকে এড়িয়ে যাবে না তো? অন্ধবিশ্বাস আমার তার প্রতি। একটা দোকানে বসলাম আমরা। ভাইয়া মুখ গোমড়া করে বলল, কেমন মানুষ দুলা ভাই, আমরা প্রথমবার আসছি, আমাদের নিতেও আসবে না, ফোনও তুলছে না। অনেকক্ষণ বসে থাকলাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছিল, তাহলে আমি কি আবার ভুল মানুষকে ভালোবেসেছি? কেন সে এমন করবে? দোকানদার ভাই আমাদের আপ্যায়ন শুরু করলো। শুনলাম আপনারা এত দূর থেকে এসেছেন, কফি দিলেন, গল্প করলেন। রোশনের নাম বললাম, কিন্তু কেউ চিনল না, হয়তো এর ডাকনাম ভিন্ন। ঘণ্টাখানেক পর রোশনের কল আসলো, বলল, আমি আসছি বাজারে। অবশেষে এলো আমাদের নিয়ে একটা সুন্দর এলাকা বাড়িতে। চারপাশে সারি সারি ফুলের গাছ, নতুন করে বানানো বাড়ি। একটু দূর দূরে অন্য অন্য বাড়িগুলো। বাড়ির উঠানে গিয়ে দাঁড়াতে একজন মহিলা, ঠিক মহিলা নামিয়ে বলা চলে, ছবিতে দেখছিলাম, চিনলাম, সে আমার বড় ননদ। উনি হেসে বের হলেন। আমি সালাম করলাম, ঘরে ঢুকলাম, কিন্তু বারবার মনে হতে লাগলো রোশন তার নিজের বাড়িতে না নিয়ে আমাদের এখানে আনলো। ননদ নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লো। ভাই বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। আমি আগে গোসল করলাম। তারপর উঠোনে ডেকে নিয়ে রোশনকে বললাম, তোমার বাড়ি না নিয়ে আমাদের এখানে নিয়ে এসেছো কেন? আরে বাড়িতে মামলা টামলা চলছে, ঝামেলার মধ্যে ওখানে গিয়ে লাভ নেই, এখানে থাকো। এখান থেকে আমরা ঘুরবো, সব কিছু দেখবো। আমার যা সন্দেহ হয়েছিল তা একদম পাক্কাপোক্ত হয়ে গেল। আমি শিওর রোশন কিছু লুকাচ্ছে। হয়তো বাড়িতে বউ আছে আর আমাকে লুকাচ্ছে। মাথা ঝিনঝিন করে উঠল। আমি আর ভাবতে পারছিলাম না। আমি জেদ ধরলাম, আমাকে তোমার বাড়িতে নেওয়াই লাগবে, আমি যাব। তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। অল্প অল্প করে কথার লড়াই শুরু হলো। এক পর্যায়ে তর্কাতর্কি। ভাই ততক্ষণে ঘুমিয়ে পড়ছে। তার বোন এসে আমাদের দুজনকে শান্ত হতে বলল। আমি মাথা দুহাত দিয়ে চেপে বললাম, আপা
কিছু লুকানো থাকলে দয়া করে বলুন আমাকে। আমি বুঝতে পারছি না, কিছু একটা আছে। কি সেটা জানতে চাই। রোশন কি আরেকটা বউ আছে বাড়িতে? বলুন প্লিজ। আমার দম বন্ধ লাগছে। সত্যি না বললে আমার অশান্তি আরও বাড়বে। তিনি বললেন, শান্ত হও সুমাইয়া, ঘরে চলো। না, ঘরে যাব না। যদি কেউ না বলেন আমি বাজারে গিয়ে রোশনের ছবি দেখিয়ে সব জানবো। তখন আমাদের মান সম্মান থাকবে কোথায়? না, এমনটা করো না তুমি। তুমি ঘরে এসো, আমি সব বলছি। রোশন বলল, আপা কি করছে এসব? আপা বাধা দিলেন রোশনকে। অনেক হয়েছে, এভাবে লুকোচুরি হয় না। সত্য চাপা থাকে না, সামনে আসে। এখন বলে দেওয়াই ভালো, নয়তো সামনে আরও সমস্যা হবে। আপা আমার হাত ধরে ঘরের দিকে নিয়ে গেলেন। রোশনের রাস্তার পাশে করুণ মুখ করে দাঁড়িয়ে রইল। এক পলক তাকিয়ে ঘরের দিকে চললাম। এরকম মুখ দেখে আমার মোটেও ভীষণ ভালো লাগলো না, মায়া লাগে ভীষণ। আপা আমার হাত ধরে বলতে লাগলো, রোশন তোমাকে খুব খুব ভালোবাসে। তোমাকে সবার ঊর্ধ্বে গিয়ে যে তোমাকে ভালোবাসে, কিন্তু মানুষের জীবন খুব অদ্ভুত। কখন কাকে ভালো লাগে আর সে ফেলে মানুষ তা নিজেই টের পায় না। রোশনের জীবনে একটা সত্যি লুকানো আছে। এখন তুমি সেই জিনিসটা ধরে রাখবে, নাকি তোমার প্রতি তার অসীম ভালোবাসা থেকে ওটাকে মেনে নিবে, সেটা তোমার ব্যাপার। আমার হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। যা শুনিয়ে যাচ্ছি তা নিশ্চয় ভালো কিছু হবে না। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আগে বলুন শুনি। উনি ধীর কণ্ঠে বললেন, রোশন 4 বছর আগে বাড়ি থেকে বিয়ে দেওয়া হয় পরিবারের পছন্দ। তার অতটা আগ্রহ ছিল না। একটা ছেলে আছে 2 বছরের, তারা বাড়িতে থাকে। সে বউ জানে না তোমার কথা। মূলত এই কারণে সে তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছে না। সে ওকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে তোমাকে হারানোর। তুমি যদি সব জানার পর তাকে ছেড়ে দাও, তুমি ভাবতে পারবে না তোমাকে কতটা ভালোবাসে। তুমি একটু বিবেচনা করে দেখো এখন বিষয়টা। আমি কতক্ষণ স্থির হয়ে বসে থাকলাম জানি না। চেষ্টা করেও কোনো কথা বের করতে পারলাম না। এই মুহূর্তে আমার কেমন অনুভূতি, আমার ভেতরের অবস্থা, সেটা আমার মতো ভুক্তভোগীরাই জানে। ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। আপা হাতে চাপ দিয়ে বলল, তুমি চুপ কেন? কিছু তো বলো। থেমে থেমে বললাম, আপনি জেনে শুনে দুটো মেয়ের ক্ষতি করলেন কেন? আপনি তো জানতেন সে আমাকে বিয়ে করছে। আমার বাড়ির লোক আপনাদের সঙ্গে কথা বলেছে। তা আপনি কিভাবে দুটো মেয়েকে ঠকাতে পারলেন? রোশনকে আমি বাধা দিয়েছিলাম। সে বলেছে, আপা এই মেয়েকে আমার চাই চাই, না পেলে মরে যাব। তুমি সব ঠিক করে দাও। বাধ্য হয়ে করতে হলো। যা হওয়ার হয়েছে, তুমি মেনে নাও সুমাইয়া। তুমি আর রোশন তো বাইরে থাকবে, এই তো কদিন ছুটি শেষ। আপাকে বিশ্রী লাগতে শুরু করলো। আমার কাছে স্বার্থপর মনে হলো। নিজের ভাইয়ের জন্য অন্য মেয়ের জীবনে এমন খেললেন। আমি উঠে দাঁড়ালাম। ভাই উঠেছে কিনা দেখতে গিয়ে দেখি সে উঠে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। আমার চোখ টলমল করছে। ফোঁটা ফোঁটা করে পানি পড়তে লাগলো। এখানে আর থাকবে না, এখনই চলে যাব। কেঁদে কেঁদে বললাম ভাইকে। সে চুপচাপ উঠে শার্ট গায়ে দিল। এই সময় রোশন ঘরে ঢুকে আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিল। বলল, কোথাও যেতে পারবে না এখন। আমি কিছু বলার আগে ভাই পরপর কয়েকটা থাপ্পড় মারল রোশনকে। চমকে উঠলাম সবাই। রোশনের বোনও চটে গেল, কিন্তু রোশন কিছু না বলে উল্টো ভাইয়ের হাত ধরে বলল, তোমরা যেও না, এখন অন টাইম গাড়ি পাওয়া যাবে না। প্লিজ মাথা ঠান্ডা করো। কোনো কথা না শুনলে আমরা বেরিয়ে পড়লাম। রোশন পেছন পেছন আসতে লাগলো। একবার আমাকে একবার ভাইকে বোঝাতে লাগলো। শক্ত করে আমার হাত ধরে বলল, আমার কথাটা শোনো আগে, নয়তো ছাড়বো না। হাত ছাড়ো বললাম না আমি। দেখো সুমাইয়া, পরিবারের পছন্দে আমি বিয়ে করি, বউ মানি, সংসার করি। আমার শখ ছিল প্রেম করে বিয়ে করে, কিন্তু প্রেমটা হয়নি। আমার ভালো লাগতো না কাউকে। যাকে ভালো লাগতো তাকে বলার সাহস পেতাম না। আচমকা একদিন তোমাকে দেখে আমি প্রেমে পড়ি, ভালোবাসি। এতটা ভালোবাসি যে ছলচুত্রি করে তোমাকে সত্যি লুকিয়ে বিয়ে করি। তারপর তোমাকে হারানোর ভয়ে সব লুকিয়ে রাখি। আমি জানি আমার সব অপরাধ, তবুও ভালোবাসা তোমার প্রতি যে টান, তা একটু দেখো। আমাকে শাস্তি দিও না প্লিজ, আমি মরে যাব। একটা বাচ্চা আছে, তাকে ছাড়তে পারবো না। তোমাকে ছাড়ার কথা তো ভাবতেই পারি না। এই আর কদিন প্যারিসে চলে যাবো, থাকবো তুমি আর আমি। রোশনের কথা অসহ্য লাগতে লাগলো। দুই বউকে একসাথে রাখতে চাচ্ছে। আমি দম বন্ধ হয়ে মরে যাব, তবুও তার বউ আছে জেনেও তার সাথে থাকবো না। অন্য একজন মেয়ে উড়ে এসে বসে আমার আগের সংসার নষ্ট করছে, এটা আমি মানতে পারিনি। আর এখন আমি জেনে শুনে কেন আরেকজনের সংসার নষ্ট করব? ওই মেয়ের কাতারে আমি নাম লেখাতে চাই না। সুমাইয়াকে এত কিছুর পরে সম্পর্ক রাখা উচিত রোশনের সাথে, নাকি তার জীবন থেকে চলে যাওয়া উচিত? কি মনে হয় আপনাদের জানাবেন। অপরিচিতা প্রথম পর্ব। এই গল্পের শেষে যে ভিডিওটা আসবে সেটা হবে শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সত্য ঘটনা অবলম্বনে।